এখন প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার যেমন আছে, আবার একটা কার্যকর উপায়ও আমাদের দরকার। কিন্তু নির্বাচন কমিশন বলছে এই তিনটা পদ্ধতি নিয়েই রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলোচনা করে যদি একমত হয় তাহলে সেটা তারা কার্যকর করবে, সেভাবে তারা আগাচ্ছে। সাকিব ভাই, এই তিনটি পদ্ধতি প্রবাসী ভোটারদের জন্য আপনার মূল্যায়ন চাই, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? বা প্রক্সি ভোট আমার সহালোচক সহ আপনি সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রথম বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের মাননীয় সদস্য যিনি প্রেস ব্রিফিং করছিলেন, তিনি রেফারেন্স হিসেবে টেনেছেন দ্বাদশ জাতীয় সংসদকে। মানে ধারাবাহিকতার তো একটা সীমা থাকা দরকার। দ্বাদশ জাতীয় নির্বাচন কি উদাহরণ হিসেবে আসতে পারে? দ্বাদশ জাতীয় নির্বাচন, যেটা বাংলাদেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ কেবল নয়, ধরতে পারেন যে ইভেন তাদের ভাষাতেও 5% লোকও ভোট দেয়নি, মানে 5-7% অ্যাভারেজে। কোথাও কোথাও তো জিরো, মানে কাছাকাছি, মানে অল্প কিছু হাতে গোনা ছাড়া লোক ভোটই দেয়। ঢাকা শহর মানে খান ধুধু বালুচরের মতো অবস্থা ছিল। আমরা তো দেখেছি সেই 7 তারিখের ঘটনা। কাজেই এই ধরনের নির্বাচনকে, যে নির্বাচন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনের রেফারেন্স টেনে উনি বলছেন যে একটি ভোটও পড়েনি। তো একটি ভোট আবার পড়ে না কিভাবে? প্রবাসীরা তার মানে বলতে চাচ্ছেন ভোট দিতে চায় না? যে প্রবাসীরা ভোট দিতে চায় এবং তারা যদি পোস্টাল মারফতে ভোট দেওয়ার জায়গা থাকে, তাহলে অবশ্যই তারা পোস্টাল মারফতে দেবেন। এবং আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ভোটের ক্ষেত্রে কত মানে বিপুল, বেশ উল্লেখযোগ্য একটা পার্সেন্টেজে ভোট আগাম চলে আসে পোস্টাল। তাহলে আপনাকে ভোট তো পোস্টাল ওই দিনের ব্যাপার না, এটা তো আপনাকে 15 দিন আগে থেকে ডিক্লারেশন দিতে হবে, কিংবা অ্যাটলিস্ট 10 দিন আগে আপনাকে দিনক্ষণ ঠিক করা থাকবে যে আপনি 10 দিন আগে থেকে এতটা মানে আপনি পোস্ট করতে পারবেন, এবং একটা সার্টেন টাইমের মধ্যে পোস্ট শেষ, অর্থাৎ পোস্টটা এসে পৌঁছাতে হবে। আচ্ছা, এটা একটা পদ্ধতি তো আরেকটাও হতে পারতো, যেমন আপনি কোন কোন শহরগুলোতে, পৃথিবীর বিভিন্ন শহরে আপনি ডিরেক্ট ভোট দেওয়ার আয়োজন করবেন। আর যেভাবে আমরা ঢাকা শহরে ভোট দিই, সেইখানে সেই সব জায়গায় ভোট দিই। বাংলাদেশের দূতাবাসগুলোতে আপনি ভোট দেওয়ার জায়গা আয়োজন করবেন। যেসব জায়গায় দূতাবাস নেই সেখানে কাছাকাছি জায়গাতে ব্যবস্থা হবে, এবং তারা পোস্টালের ব্যাপারে উদ্যোগ নেবেন। সো এই যে মাল্টি পদ্ধতির জায়গা আছে, সেই পদ্ধতি, অর্থাৎ আপনি সরাসরি প্রত্যক্ষভাবেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন, পোস্টাল দিতে পারছেন। যেহেতু পোস্টাল সার্ভিসের ভোট দেওয়ার ব্যাপারটি একই দেশের মধ্যেই কার্যকর আছে। যুক্তরাষ্ট্রে আপনি সরাসরি ভোট দিতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যাবেন না, আপনি আগাম ভোট পোস্টাল সার্ভিসে দিয়ে দিলেন। তো সেটা বাংলাদেশের ভেতরেও করা যেতে পারে। অনেকে কিন্তু আগাম দুরকম দেওয়া যায়, আগাম পোস্টাল দেওয়া যায়, আগাম সরাসরি গিয়েও দেওয়া যায়, মানে নির্ধারিত নির্বাচনের আগেই। হ্যাঁ, তো এখানে ধরেন আপনি আগাম যদি পোস্টাল সার্ভিস দেশের ভেতরেও করেন, অসুবিধা তো নাই। যদি আপনি 15 তারিখ থেকে নির্বাচনের 15 দিন আগে, 10 দিন আগে থেকে আপনি পোস্টাল ভোটের ব্যবস্থা দেশের ভিতরেও করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে ওই আমরা যেহেতু প্রবাসীদের নিয়ে আলোচনা করছি, আমরা প্রবাসীদের মধ্যে পোস্টাল সার্ভিস চালু আছে, সেটাকে জোরদার করা দরকার, এফেক্টিভলি করা দরকার। 2 নম্বর হচ্ছে সরাসরি প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা করা যেতে পারে দূতাবাসগুলোতে। এবং এই প্রক্সির জিনিসটার সমস্যাটা হচ্ছে যে প্রক্সি তো আরেকজনকে আপনি নমিনি করছেন, যে আমার ভোটটা উনি দিয়ে দিবেন, এবং যেটাতে সমূহ সম্ভাবনা থাকে যে উনি নিজে যদি বদলে যান, মিথ্যা, মানে এখানে উনি আরেক ভোটে দিয়ে এসে বলতে পারেন তোমারটাই দিয়েছি। এই ঘটনা তো ঘটতে পারে, ঘটার যেহেতু সম্ভাবনা আছে, নমিনি যাচাই করারও ব্যাপার আছে। হ্যাঁ, নমিনি যাচাই বাছাই করার ব্যাপার আছে, সেটা তো আছেই। ধরেন আপনি নমিনি যাচাই বাছাই করলেন, কার নমিনি দিলেন, তার সমস্ত কিছু আচ্ছা, সেটা বুঝলাম যে আপনি সেটাও নয় করতে পারলেন, কিন্তু আপনি তো শেষ পর্যন্ত ভোটটা আপনার নিজের মানে জায়গায় থাকছে না। আমরা যেভাবে ঠিক করেছি যে একজন নাগরিক তার নিজের ভোটটা নিজে দেবে, এইটা হচ্ছে জরুরি প্রসঙ্গ। এই অধিকার প্রতিষ্ঠা করাটা প্রক্সির সাথে যায় না বলেই আমার মনে হয়। এখন যেই বিষয়টা আছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, মাঠে কিছু দাবি দেওয়া আছে, এবং নির্বাচন কমিশন সেগুলো নিয়ে কথা বলছেন। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়া কোনো কিছু করাটা ঠিক, সেটা তারা করবে বলেছে। হ্যাঁ, সেই আলোচনার ভিত্তিতে ঠিক হবে। আমরা প্রবাসীদের কাছ থেকেও আরও জানতে চাইব যে তারা ইতিমধ্যে যে দাবিগুলো তুলছেন, তারা আসলে কোনটাকে সবচেয়ে সুবিধাজনক মনে করেন এবং নির্ভরযোগ্য মনে করেন। আমি শুধু নীতিগত জায়গা থেকে তুলতে পারি যে এই কনসেপ্টের জায়গাটা হচ্ছে আমার ভোটটা আমি দিব, আমার ভোট আমি দিব, এই জায়গাটাতে মানে নমিনি এটা মানে সাংঘর্ষিক হয়ে যায় কিনা। সুতরাং ওই একটা নীতিগত আলোচনা আছে। বাকিটা মানে যারা খোদ প্রবাসী
তাদের কাছ থেকেও ভালো মতো শোনা দরকার। তারা একটা তারাই মূল স্টেক হোল্ডার মনে করি, কারণ আমরা দেশ থেকে যা ভাবছি তারা ওখান থেকে তাদের এই জায়গাগুলো ভাবছেন। কিন্তু আমি নিজে যতটা আলোচনা করেছি পোস্টাল এবং অনলাইন অক্সি না পোস্টাল অনলাইন এবং ওই যে মানে আমাদের দূতাবাসগুলোতে যদি সরাসরি ভোট কেন্দ্র খোলা হয়, এইগুলো আসলে আলোচনার মধ্যে আছে। সুতরাং এগুলো নিয়ে আরও এফেক্টিভ কীভাবে করা যায় সে নিয়ে নির্বাচন কমিশন ভাবতে পারেন, কিন্তু এগেইন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনাটা করা। প্রক্সির ব্যাপারে যেসব আশঙ্কা, তবে আমি একটা প্রসঙ্গ তুলি, তো ওনারা এইটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে ওনারা আবার আহ্বান করেছেন এবং 20 এপ্রিল পর্যন্ত আবেদনপত্র করেছেন। এই রাজনৈতিক দল নিবন্ধন আইনটা হয়েছিল 2007-08 সালের সরকার আমলে। তখন ছিল 10টি থানা, তারপরে হচ্ছে আপনার 10টি জেলায়, হ্যাঁ 10টি জেলায় অফিস থাকতে হবে, 1/3 থানায়, না 50টি থানায়, সরি 10টি জেলা 50টি থানায় আপনার অফিস থাকতে হবে এবং একটা কমিটি থাকতে হবে। তো এইটা ছিল তখনকার ব্যবস্থা। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এইগুলোকে তারা করলো হচ্ছে 1/3 জেলায় অফিস থাকতে হবে, কমিটি থাকতে হবে, 100 থানায় 200 করে মেম্বার থাকতে হবে, তার মিনিমাম 20,000 মেম্বার আপনার থাকতে হবে এবং তাদের সমস্ত নাম ঠিকানা মানে সব কিছু হয় নাই। এই বিধান যে চেঞ্জ হয়নি, প্রথমে তারা বলেছিলেন যে এই বিধানটাতে তারা নতুন যে প্রস্তাব তার ভিত্তিতে তারা করতে পারেন। এখন এইটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তো যে ব্যবস্থা আগের বিধানে করা হয়েছিল সেখানে সরাসরি বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। আপনি যদি দেখেন যে স্বতন্ত্র প্রার্থীর যে বিধান রাখা হয়েছে সেই বিধান সরাসরি সংবিধান লঙ্ঘন করে। সেখানে রাজনৈতিক দল গঠনের জন্য যেভাবে আপনি সদস্য সংগ্রহ করছেন, তার তথ্য গ্রহণ করছেন, পুরো প্রক্রিয়ার মধ্যে আসলে এটা নাগরিকের অধিকারের অনেকগুলো হরণের জায়গা আছে। তো এখন এইটা রাজনৈতিক, আপনি বলতে চাচ্ছেন যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের পরে এই কাজগুলো করা, বাস্তবায়নের পরে না। আপনি এই যে আইনটা নিয়ে বিরোধ ছিল, যে আইনকে গণবিরোধী বলা হয়েছে, সেই আইন বহাল রেখে মানে আপনি সংস্কারের জায়গাটা যাচ্ছেন কোথায়? আপনার তো উচিত হচ্ছে যে এইটা যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চেঞ্জ করা যায়। রাজনৈতিক দল নিবন্ধনের প্রশ্নটি মানে একটা গণতন্ত্রের প্রশ্ন। সুতরাং রাজনৈতিক দল নিবন্ধন করবে গণতান্ত্রিক, যথাসম্ভব গণতান্ত্রিক উপায়ে। সেইটা করার জন্য আপনি আইন এমনভাবে রাখবেন না যাতে করে আইন অধিকার হরণ করে, সাংবিধানিক অধিকার হরণ করে। সেই সব জায়গাগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জের জায়গায় যাওয়া যায়। ফলে ওইটা নিয়ে দ্রুত আলাপ আলোচনার প্রসঙ্গ নির্বাচন কমিশনের দিক থেকে প্রয়োজন ছিল, যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন আইনটাকে নিয়ে পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ করে সেইটা বদলের প্রশ্নে ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হয় সেইটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে নিয়ে যেয়ে তারা এই কাজটা করতে পারতেন। তাহলে মানে আমরা যে কথাগুলো বলে আসলাম, আজকে আমাদের 6 বছর করতে হয়েছে, মানে এটা হয়রানির শিকার হতে হয়েছে। আমরা 5ই আগস্টের পরে কোর্টে গিয়ে একটা ফয়সালা পেয়েছি। মানে এই যে রাজনৈতিক দল নিবন্ধন আমরা পেয়ে গেছি বলে আর বাকি দলের অধিকার হরণ হোক এটা আমরা চাই না। অনেক দলকে আমরা দেখেছি তারপরে নিজেদের আর অন্যের বেলায় আর কোনো খেয়াল থাকে না। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যখন সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিকীকরণ চাইবেন তাহলে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করা দরকার, এবং অন্যদের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক দল নিবন্ধন আইন, যেটা একেবারেই রাজনীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়েছিল, সেইটা বহাল রেখে তার উপরে আয়োজন করছেন। মানে এইগুলোর তো কোনো এটা কোনো গণতান্ত্রিক আচরণ কিংবা আমরা সংস্কারের পথে যাচ্ছি সেটা মনে হয়।